হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছাড়া। এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ। রুম জুড়ে জলজল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু হৃৎপিণ্ডের ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের হৃদস্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না, মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেওয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো। এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেললো, সঙ্গে সঙ্গে কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটলো কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেছেন। আল্লাহ জানে আজ কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন, আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5-7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে, তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগুতে আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না। মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করে পড়েছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড়টা মারবেন। নিজেকে বাঁচাতে সহসা দুহাতে দুগাল চেপে ধরল। অষ্টাদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুযুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত স্বরে বলল, এসব করার জন্য সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটাই যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করতে ভালো লাগে না, আর এই বাড়িতে এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েছিল। দ্বিতীয়বার সেই কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচে। আবির কেক কেটে প্রথমে মেঘকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকায় মেঘের আঙ্গুলে লেগে থাকা ক্রিম দু আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডে আবির হাত চেপে ধরে ফেলল। আবির ঘুরে দুপায়ে গিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসাতে মেঘ আতঙ্কে দুপা পিছালো। আবির হাতে মুঠো থাকায় নিজের হাতটা ছুটানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত করে ধরে রেখেছে। আবির এক পা এগুচ্ছে আর মেঘ এক পা পিছাচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আর জীবনেও এমন করব না, প্লিজ এবারের মতো ছেড়ে দেন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের উপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল। সেটাই মেঘের দুগালে লাগিয়ে দিয়েছে। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়ছিল। আবির আকস্মিক মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে, সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা দু চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটুও শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরে কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাদমস্তক দেখলো একবার। আবির মেঘের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল। আবির দূরে সরাতে মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুকে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখলো। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে।
আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হচ্ছিল। মেঘকে দেখে থামলো, মৃদুস্বরে বলল, নামাজ পড়ে রেডি হইস, একটা প্রোগ্রামে নিয়ে যাবো তোকে। মেঘ আস্তে করে বলল। কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজলে হাত দেয়নি। ঘন্টা দুয়েক পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকালবেলা ড্রয়িং রুমে সবসময় ফাঁকা থাকে, তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছন পিছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরেই চোখ পড়লো স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ বেশে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি আসলো। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো, জান্নাত আপু? সত্যি কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ। মেঘ আনমনে বলল। হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, বিয়ে আগে থেকে ঠিক হয়েছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা কথা ভাবলো। হাজারো চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভিতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্যে। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে, এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তাও অন্য কারো সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা আবির ভাইকে জিজ্ঞাসা করেছিল। আপনি কি জান্নাত আপুকে ভালো? তৎক্ষণাৎ আবিরের দেওয়া থাপ্পড়টা মনে পড়তে মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছু, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেননি কেন আমায়? অবশ্য বলবেনই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বোঝেন? থাপ্পড় না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতেন আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আপু যখন আবির ভাইয়াকে জান্নাত আপুর কথা বলেছিলেন তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিনও উনি টু শব্দ করলেন না। শুধু শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, আর না আবির ভাইয়াকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে মেঘ বলল, আপুর যে বিয়ে ঠিক, এটা কি আপনি এতদিন বলেননি? আবির ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আরো আগে থেকে চান্স পাইতিস না। এমনিতে তো বেশিরভাগ সময় বিন করে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহ ভালো জানেন। আকস্মিক কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্ত স্বরে বলে উঠল। এতক্ষণে আসার সময় হলো তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি, একটু তো সময় লাগবেই। স্পেশাল গেস্টের কথা বলেছিস বলে বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল। ইয়েস ম্যাম। আবির ভ্রু কুচকে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসছেন, তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওখানেই ছিলাম, লিমন বলল তোরা আসছিস তাই আসলাম, চল স্টেজে যাই। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবো না। মেঘের মাথায় কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি? সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজ দেখছে তো একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো,
মেঘ, এদিকে আসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে। আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনেই এবার ডাক শুরু করেছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে? এই মেঘ, আসো। আবির, মেঘ আর রাকিব তিনজনই স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতেই আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল। কেমন আছো আপু? মেঘ এখনো ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবে মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি করে হেসে উত্তর দিল। আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 বার কল দিয়েছি। তোর আমার সাথে আসার কথা ছিল না? তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগে রাকিব বলে উঠল, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। আপনি তাকে খুব ভালোভাবেই চেনেন। আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময়ে যেন কমছেই না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিনে একটা বার কেউ বলে উনি। এই কোন দুনিয়ায় আছে সে? আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল, কেমন আছেন মিস মাহাদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে আর ভাবছে আমার নাম উনি কিভাবে জানেন? আশরাফুল ইসলাম তখনও আবিরের কাঁধে হাত রেখেই দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন, আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পারছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দিব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। হুট করে জান্নাতাপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোকের মেঘের পুরো নাম জানা, আবির ভাইয়ের প্রতি এমন আচরণ। মেঘ ভাবছে, উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ আকস্মিক আবিরের পেটে গুতা দিয়ে বললেন, কিরে, বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্নে আবির ভ্যাবাচাকা খেল, তারপর ভাব নিয়ে বলল, তোমার জন্যই তো করতেছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখেছে, এখন আবার বলছিস আমার জন্য বিয়ে করতে পারছি না? আজ তো বিয়ে করছিস আমি, আজ তো বিয়ে করছি আমি। তাহলে তুই কাল বিয়ে কর, না হয় আজকেই কর। আবির মুখ গোমরা করে আস্তে করে বলল, যদি করতাম এখনই করে ফেলতাম, তুমি তো সব কিছুই জানো। আসিফ হেসে প্রশ্ন করল, তাহলে আমার দোষ কেন দিস? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলেছো, আমার কি হবে? তোমার উপর দোষ দিয়েও যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বলল। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধে নিয়ে চেয়ে আছে। আশেপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, তানভীর কই রে? ফোন বন্ধ কেন? তোরা দুই ভাই যা হইছোস কি বলবো। আবির ভ্রুকুচকে উত্তর দিল। তানভীর মিটিং শেষ করে আসবে বলেছে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাইয়া, চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজোরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওর পাশে বসছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে। এটা ভাবতেই অষ্টাদশীর দেহে অন্যরকম শিহরণ জাগছে। বইয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুদেরও ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে যে যার মতো কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করায় ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক চুমুক জুস খেয়ে আবিরের উদ্দেশ্য করে প্রশ্ন করলো, জান্নাত আপু, রাকিব ভাই আর বোন এটা এতদিন বলেননি কেন? আপুর যে বিয়ে ঠিক, এটা কেন বললেন না? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমই প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশির থেকেও মাথায় ঘোরা প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তিতে রেখেছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদি কারো কারো মনে এমনিতে অনেক সন্দেহ, শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলেই ফেললো।
আর যদি আমি তোকে পড়ানোর মাঝপথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক, তাহলে তুই সেই কথা বাসার সবাইকে বলতে 2 মিনিট সময় নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথাই বাসায় জানাতে চাচ্ছিলাম না। জান্নাতের হাজব্যান্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করল। আপনার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক? আবির সহজ কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরেই শুধু টাকার জন্য পড়ায়। এই 3-4 মাস সময়টা প্রতিটা স্টুডেন্টের জীবনে একবারই আসে। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটা গুরুত্ব দিবে, নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন, আর আমারও কাছের মানুষ। ও যতটা শ্রম দিয়েছে তোর জন্য দিয়েছে, ততটুকু বাইরের কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত, ওর পক্ষে সব কিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর মানতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম। এটাই বলছিল। বিস্ময়ে মেঘের ভ্রুজোড়া কপাল উঠে গেছে। বৃহৎ অক্ষিপট আবিরের চোখে মুখে নিবদ্ধ। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জান্নাতাপুর বিয়ে আটকে রেখেছিল। এটা ভেবে প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছা হচ্ছে মেঘের, তবে মনে মনে নিজের উপরও ক্ষুব্ধও হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডের তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যেই মানুষটার অপ্রকাশিত সতর্কতায় এত তীব্র, সেই মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘেরও খুব ইচ্ছা করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসেই বলল, হাই কিউটি। মেঘ আগে থেকেই মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথা শুনে এবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো? বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চিনে না, যেহেতু নিজে থেকে কথা বলতে এসেছে তার মানে পরিচিতই হবে, তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? মেয়েটা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো, মাঝে মাঝে না তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করলো, কেন? মেয়েটার সোজাসাপটা উত্তর, একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানাই হতো না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, মানে? আবির মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল। থাক, আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়ে বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তো কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছেই যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করল, উনি কে? রিয়া রাকিবের গার্লফ্রেন্ড। কি, রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড? এত অবাক আর কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না? পারি, কিন্তু উনি আমায় কিভাবে চেনে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।